বন্ধুরা, একবার কল্পনা করুন আপনি শত্রুর একটি অত্যন্ত অ্যাডভান্স আর কোটি কোটি ডলার মূল্যের এয়ারক্রাফট ক্যারিয়ারে বসে আছেন। আপনার চারপাশে বিশ্বের সবচেয়ে সেরা র্যাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেম লাগানো আছে। হঠাৎ আপনার স্ক্রিন ফ্লিকার করে এবং আপনি কিছু বোঝার আগেই পুরো নেভাল ফ্লিট সমুদ্রের গভীরে জলসমাধি নিয়ে নিয়েছে। কোনো ওয়ার্নিং নেই, কোনো সাইরেন নেই, এবং সবচেয়ে বড় কথা, কোনো রিয়াকশন টাইম নেই। ১,৫০০ কিলোমিটার দূর থেকেই কি চীন ও পাকিস্তানের যুদ্ধজাহাজের ধ্বংসের স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে? অবশেষে ২০২৬ সালের প্যারেডে বিশ্বকে দেখানোর আগে ডিআরডিও টপ সিক্রেট ল্যাবগুলোর বন্ধ দরজার পেছনে এমন কি চলছিল যা টের সিআইএ আর মোসাদের মতো গোয়েন্দা সংস্থাগুলোও পায়নি? যেখানে একপাশে আমেরিকার শত কোটি ডলারের হাইপারসনিক প্রজেক্ট বারবার বাতাসে ফ্লপ হচ্ছিল, সেখানে ভারতীয় বিজ্ঞানীরা রাতারাতি এমন কি টেকনিক খাটিয়ে বসালেন যে আমাদের মিসাইল বাতাসের মধ্যে জলের পাথরের মতো লাফাতে লাগলো। কি সেই সিক্রেট স্কিপিং ও ডোজিং প্রযুক্তি যা রাতারাতি বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স রাডার সিস্টেমগুলোকে অন্ধ আর বধির করে দিয়েছে? আর সবচেয়ে খফনাক বা ভয় করার প্রশ্ন, যদি লঞ্চ স্পিড ম্যাক 10 হয়, অর্থাৎ চোখের পলক ফেলার আগে ধ্বংস, তবে কি গাদার আর করাচি পোর্টকে মানচিত্র থেকে মুছে ফেলার জন্য ভারতের এখন কি আর সীমান্ত পার হওয়ার প্রয়োজন আছে? আমার তো মনে হয় নেই, শেষ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, প্রতিরক্ষা ক্ষেত্রে কখন কোনো দেশ এক পুরো জেনারেশনের প্রযুক্তি টপকে গেছে সেটা নিজেরাই কল্পনা করেনি। তখন তার প্রতিধ্বনি শুধু সীমান্তে নয়, বরং সুপার পাওয়ারদের রাজধানীতেও খুব গভীরভাবে শোনা যাচ্ছে। বর্তমানে ২০২৬ সালে গ্লোবাল সিনেরির মধ্যে ভারত তার সামরিক আর প্রযুক্তিগত সক্ষমতার মধ্যে যে হাইপারসনিক ঝড় তুলেছে না, তা রাতারাতি ঘটা কোনো অলৌকিক ঘটনা একেবারেই নয়। বন্ধুরা, এটি বছরের পর বছর ধরে চলা শান্ত, ফোকাসড আর নিখুঁত তপস্যার সরাসরি ফলাফল। সাম্প্রতিক সময়ে আর ডিফেন্স ফোর্সেস ফার্স্ট কনক্লেভ ২০২৬-এর মধ্যে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মানে ডিআরডিও সাবেক ডিরেক্টর জেনারেল রাজাবাবু এমন কিছু তথ্য প্রকাশ করেছেন যা ডিফেন্স কমিউনিটিতে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি বিশ্বকে জানিয়েছেন, ভারতের লং রেঞ্জ অ্যান্টিশিপ হাইপারসনিক মিসাইল বা এলআরএসএম প্রজেক্ট এখন ডেভেলপমেন্ট ফেজে এসে এক ভয়ঙ্কর বাস্তবে রূপ নিয়েছে। ১,৫০০ কিলোমিটার নিখুঁত আঘাত করার ক্ষমতা, ম্যাক 10-এর অবিশ্বাস্য লঞ্চ স্পিড আর টার্মিনাল ফেজে ম্যাক থেকে অর্থাৎ ৫ থেকে ৬-এর ভয়াবহ স্পিড। হ্যাঁ বন্ধুরা, ২০২৬ সালে প্রজাতন্ত্র দিবসে প্যারেডে যখন ১২x১২ মোবাইল লঞ্চারের ওপর ১৩ মিটার দীর্ঘ আর ১২ টন ওজনের এই মিসাইলকে বিশ্বের সামনে আনা হলো, তখন পুরো বিশ্বের মিলিটারি অবজারভাররা বুঝে গেছেন ভারত এখন সেই এলিট ক্লাবে ঢুকে পড়েছে, যার পথ আমেরিকা ও চীন এখনও পুরোপুরি খুঁজে পায়নি। কিন্তু বন্ধুরা, এই মিসাইলের মধ্যে এমন কি আছে যা একে একে আনস্টপেবল ক্লিন মেশিনে পরিণত করে? এটা বোঝার জন্য কিছুটা ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। বিশ্বের মধ্যে ক্রুজ মিসাইলে বহু দশক ধরে বিদ্যমান। আমেরিকার টমহক ক্রুজ মিসাইল থেকে শুরু করে আমাদের নিজেদের সুপারসনিক ব্রহ্মোস, এই সবই কিন্তু চমৎকার অস্ত্র। কিন্তু বন্ধুরা, এলআরএসএম সম্পূর্ণ আলাদা জাতের জিনিস। কেননা চিরাচরিত ব্যালিস্টিক মিসাইলগুলো একটি নির্দিষ্ট প্যারাবোলিক পথের ওপর উড্ডয়ন করে, অর্থাৎ শত্রুর র্যাডার যদি এদের লঞ্চ হওয়ার পরপরই ধরে ফেলে, তবে তার শক্তিশালী কম্পিউটারগুলো হিসেব করে ফেলে যে মিসাইল কোন পথ দিয়ে আসবে, তাকে বাতাসের মধ্যে কোথায় ইন্টারসেপ্ট করে ধ্বংস করা সম্ভব। কিন্তু বন্ধুরা, ভারতের এই নতুন অস্ত্রের কোনো সোজা বা নির্দিষ্ট পথ অনুসরণ করে না। এখন সেই সিক্রেট লেয়ারটি ডিকোড করা যাক, যা একে বিশ্বের সবচেয়ে ডেডলি অস্ত্রে পরিণত করেছে। তবে বন্ধুরা, এই মিসাইল একটি 2 স্টেজ সলিড রকেট মোটর সিস্টেমের উপর কাজ করে। লঞ্চ হওয়ার পর এর হেভি বুস্টার একে বায়ুমণ্ডলের বুস্টারে আলাদা হয়ে যায় এবং জন্ম নেই একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকেল মানে HGVV। এরপর শুরু হয় তো এর আসল খেলা। কেননা বন্ধুরা, এই HGVV কোনো ইঞ্জিনের শক্তি ছাড়াই বায়ুমণ্ডলের ওপর স্তরে অবিশ্বাস্য গতিতে এমনভাবে গ্লাইড করে, এমনভাবে লাফায়, যেমনটা আপনি কখনো নদীর জলে কোনো চ্যাপ্টা পাথরকে লাফাতে দেখতে থাকবেন। এই এক্সট্রিম মিড এয়ার স্কিপিং বা ডোজিং মুভমেন্টের কারণে বিশ্বের কোনো অ্যাডভান্স অ্যান্টি মিসাইল ডিফেন্স শিল্ড, তাই আমেরিকার পেট্রিয়ট হোক বা থার্ড হোক কিংবা ইসরায়েলের আয়রন ডোম, এর সঠিক লোকেশন ট্র্যাক করতে কখনোই পারবে না। যতক্ষণে শত্রুর কম্পিউটার এর পথকে হিসাব করবে না বন্ধুরা, ততক্ষণে এ কাম তামাম করে দেবে। আপনার কি মনে হয় শুধু স্পিড অর্জন করলেই কি সব হয়ে যায়? তো আসল গল্প তো এরপর থেকেই শুরু হয়।
যখন কোনো জিনিস ম্যাক 10 মানে ম্যাক 10 অর্থাৎ শব্দের গতি থেকে 10 গতিতে মানে 10 গুণ গতিতে ওড়ে, তখন বায়ুমণ্ডলে ঘর্ষণের কারণে তার তাপমাত্রা হাজার হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এই প্রচণ্ড তাপমাত্রায় বিশ্বের সেরা থেকে সেরা ধাতু মোমের মতো গলে যায় এবং মিসাইলের ভেতরে সূক্ষ্ম সেন্সরগুলো পুরো ছাই হয়ে যায়। তবে বন্ধুরা, হাইপারসনিক দৌড়ে এটাই ছিল সেই দেওয়াল যার সাথে আমেরিকা বারবার ধাক্কা খাচ্ছে। কিন্তু বন্ধুরা, ডিআরডিওর ভারতীয় প্রাইভেট সেক্টরের ডিফেন্স কোম্পানিগুলো মিলে দেশের ভেতরে মেটেরিয়াল সায়েন্সের মধ্যে এমন এক বিপ্লবকে এনে দিয়েছে। তারা এমন কার্বন কার্বন কম্পোজিট বিশেষ সংকর ধাতু আর থার্মাল প্রোটেকশন সিস্টেমকে ডেভেলপ করেছে যা এই ভয়ঙ্কর আগুনকেও কোনো ব্যাপারই না, যেটাকে এমনভাবে সহ্য করে নেয় যেটা আপনার ভাবনার বাইরে। তবে বন্ধুরা, মিসাইলের ভেতরে স্ট্রাইক সেন্সর এবং গাইডেন্স সিস্টেম পুরোপুরি ঠান্ডা আর সুরক্ষিত থাকে। এটি সেই দেশীয় সমাধান যা ওয়েস্টার্ন ডিফেন্স থিঙ্ক ট্যাঙ্কের ঘুমকে উড়িয়ে দিয়েছে। এখন বন্ধুরা, গ্রাউন্ড রিয়ালিটিতে আসা যাক এবং দেখা যাক রাওয়ালপিন্ডিতে বসা পাকিস্তানি জেনারেলদের কেন কালঘাম ছুটছে। তো দেখুন বন্ধুরা, এই ভয়ের ক্রোনোলজি খুবই চমৎকার। পাকিস্তান দীর্ঘদিন ধরে শুধু ব্রহ্মোস মিসাইলের নাম শুনে আটকে ছিল। ভারত এখন এই HSTDV অর্থাৎ হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেলের সফল পরীক্ষা চালালো। তখন পাকিস্তানের স্ট্র্যাটেজিস্টরা একে একটি পরীক্ষা মনে করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তারা ভেবেছিল ভারত এখনও বহু বছর লাগবে, কিন্তু বন্ধুরা, উড়িষ্যার উপকূল থেকে এলারসামের সফল পরীক্ষা এবং এর 1,500 কিলোমিটারের রেঞ্জের পুরো পাকিস্তানি নৌবাহিনীকে র্যাডারে এনে দাঁড় করিয়েছে। ম্যাক 5 থেকে ম্যাক 10 গতির সোজা অর্থ হলো করাচি গোয়াদের পোর্টে থাকা যে কোনো পাকিস্তানের যুদ্ধজাহাজ ধ্বংস করতে এই মিসাইল মাত্র কয়েক মিনিট সময় লাগবে। তবে বন্ধুরা, পাকিস্তানের কাছে আর সত্যি বলতে এই পুরো অঞ্চলে কারো কাছে এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই যা এই স্পিড আর এই অনিশ্চিত ফ্লাইটিংয়ের পাথর মিসাইলকে ট্র্যাক করতে পারে। এটাকে আটকানো তো অনেক দূরের কথা। কিন্তু বন্ধুরা, ভারতের আসল টার্গেট পাকিস্তান একেবারে নয়। ভারত যে গ্লোবাল চেসবোর্ডে খেলছে সেখানে সামনে রয়েছে চীন, এবং চীন সবসময় তার DF-17 হাইপারসনিক মিসাইল অনেক প্রশংসা করে। সে নিজেকে হাইপারসনিক রেসের লিডার মনে করে। কিন্তু বন্ধুরা, যখন ভারতীয় নৌবাহিনীর এলারসামের ডেটা সামনে এলো তখন চীনা সামরিক গবেষকদের হুঁশি উড়ে গেল। তারা তাদের ইন্টারন্যাশনাল রিপোর্টের মেনে নিয়েছে যে ভারত এখন সলিড অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনাইল মানে A2 বা AD সক্ষমতা পরিদর্শনতা অর্জন করেছে। চীনের PLA নেভি যা ভারত মহাসাগরের অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করেছে, তার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর জন্য এই মিসাইল সরাসরি কালস্বরূপ মানে 1,500 কিলোমিটার রেঞ্জের অর্থ বুঝুন বন্ধুরা। ভারতের যুদ্ধজাহাজ উপকূলীয় ব্যাটারিগুলো যখন নিজেদের সুরক্ষিত বন্দর বা বেসের কাছাকাছি থেকে শত্রুর সেই এয়ারক্রাফট ক্যারিয়ারকে ডুবে দিতে পারে, যা ভারতীয় সীমানা থেকে অনেক দূরে মানে মাঝ সমুদ্রে দাঁড়িয়ে আছে। ভারত এখন আর নিজের জাহাজগুলোকে ঝুঁকেতে ফেলার প্রয়োজন নেই। মালাক্কা প্রণালী থেকে শুরু করে এডেন উপসাগর পর্যন্ত ভারত এই মিসাইলের জোরে পুরো চেক পয়েন্ট কন্ট্রোল করাতে পারে। এখন বন্ধুরা, পর্দার পেছনে চলা সেই ইন্টারন্যাশনাল গেমটি ডিকোড করি। তবে বন্ধুরা, একটা সময় ছিল যখন ভারত তার প্রতিটি বড় প্রতিরক্ষা প্রয়োজনের জন্য সোভিয়েত ইউনিয়ন আর পরবর্তীতে রাশিয়ার উপর নির্ভরশীল ছিল। তবে বন্ধুরা, ব্রহ্মোস মিসাইল দুই দেশের একটি চমৎকার জয়েন্ট ভেঞ্চার ছিল। প্ল্যান ছিল ব্রহ্মোসের হাইপারসনিক ভার্সন অর্থাৎ ব্রহ্মোস 2 যৌথভাবে তৈরি করা হবে। কিন্তু বন্ধুরা, ঠিক এখানে ভারতের নেতৃত্বে এক বিশাল স্ট্র্যাটেজিক শিফট নাই। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, গ্লোবাল সাপ্লাই চেন ভেঙে পড়া থেকে ভারত বুঝতে পেরেছে টেকনোলজি ট্রান্সফারে সবসময় একটি সীমা থাকে। কোনো সুপার পাওয়ার তার মূল এবং সবচেয়ে মারাত্মক প্রযুক্তি অন্য কারোর হাতে তুলে দেয় না। ভবিষ্যতের যুদ্ধধারের প্রযুক্তিতে লড়া যায় না। তাই ভারত আত্মনির্ভর ভারত ক্যাম্পেইনের অধীনে পুরো গিয়ার শিফট করে আর নিজের শক্তিতে এলারসামকে দাঁড় করায়। তবে বন্ধুরা, আজ রাশিয়া নিজেকে অবাক আর স্বীকার করে যে ভারত এখন আর কেবল একজন ক্রেতা বা জুনিয়র পার্টনার নয়, বরং সে নিজের শক্তিতে জটিল HSGV টেকনোলজি উন্নত করার মতো এক ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার হাউসে পরিণত হয়েছে। অন্যদিকে বন্ধুরা, আমেরিকার এক অবস্থা দেখুন। যাদের কাছে বিশ্বের সবচেয়ে বড় ডিফেন্স বাজেট রয়েছে তারাও ভারতের এই গতি দেখে অবাক। কেননা বন্ধুরা, আমেরিকা তাদের ARW মানে এয়ার লঞ্চ র্যাপিড রেসপন্স ওয়েপন প্রজেক্ট তাতে জলের মতো টাকা ঢেলেছে, কিন্তু তাদের টানা ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে। তাদের গ্লাইড ভেহিক্যাল বুস্টার থেকে আলাদা হওয়া কিংবা বাতাসে হাই স্পিড ডেটা লিঙ্ক বজায় রাখতে বারবার ব্যর্থ। এর ঠিক উল্টো কিন্তু ভারত অত্যন্ত মেপে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ গ্রহণ করেছে। তবে বন্ধুরা, আমরা বাতাসে তীর ছুড়িনি। আমরা প্রথমে অগ্নি সিরিজের মাধ্যমে রিএন্ট্রি ভেহিক্যাল সায়েন্সের মাস্টার করেছি। তারপর HSTDVর মাধ্যমে স্ক্র্যামজেট ইঞ্জিনের পরীক্ষা করেছি, যা বাতাস থেকে অক্সিজেন টেনে জ্বালানি জ্বালায়। এবং যখন এই সব প্রযুক্তি পরিপক্ক হলো তখন আমরা সবগুলো একত্রিত করে এলারসামে রূপে দিয়ে 12 টনের এক দানব দাঁড় করিয়ে দিলাম। আজ বন্ধুরা, পেন্টাগন তাদের রিপোর্টে স্বীকার করেছে ভারতের মিসাইল প্রযুক্তি বহু ক্ষেত্রে ওয়েস্টার্ন ডিজাইনের চেয়ে অনেক বেশি রিলায়েবল, কস্ট ইফেক্টিভ এবং প্র্যাকটিক্যাল।
এখন বন্ধুরা, একজন সাধারণ ভারতীয়দের এতে কী লাভ, এই বিষয়টি বোঝা কিন্তু আপনাদের অত্যন্ত জরুরি। দেখুন বন্ধুরা, এর অর্থ হলো ফুল প্রুফ সিকিউরিটি এবং স্ট্র্যাটেজিক অটোনমি। ভারত শুধু যে একটি মিসাইল তৈরি করছে না, বরং সে একটি পুরো মাল্টিলেয়ার্ড হাইপারসনিক ইকোসিস্টেম তৈরি করেছে। তবে বন্ধুরা, এটি বুঝুন, প্রথম লেয়ারে আমাদের কাছে এইচএস টিভি আছে, দ্বিতীয় লেয়ারে থাকছে ব্রহ্মোস 2 যা তৈরি হচ্ছে, ম্যাক 7 থেকে 8 গতিতে স্ট্রাইক করবে। তৃতীয় লেয়ারে আমাদের এক্সপ্রেস প্রিডেটর এলারস্যাম রয়েছে, যা 1500 কিলোমিটার দূর থেকে বড় টার্গেটকে অনায়াসে ধ্বংস করবে। আর চতুর্থ লেয়ারে প্রলয় আর রুদ্রমের মতো মিসাইল রয়েছে। তাহলে বন্ধুরা, ভেবে দেখুন, ভবিষ্যতে কোনো নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের মধ্যে এই সবগুলো একসাথে ব্যবহার করা হলে কি হবে? শত্রু র্যাডার অন্ধ ও বধির হয়ে যাবে, তাদের কমিউনিকেশন কেটে যাবে আর তাদের পুরো নেভাল ফ্লিট ধ্বংস হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, এলারস্যামের ভেতরে ব্যবহৃত ফাইনাল স্টেজ স্ট্রাইকার, সেন্সার আর গাইডেন্স সিস্টেম পুরোপুরি দেশীয়, অর্থাৎ কালকে যুদ্ধের পরিস্থিতি কোনো বিদেশি সরবরাহকারী যদি তাদের জিপিএস ডেটা লক করে দেয়, তাও ভারতের মিসাইল তাদের নিজস্ব নাভিক স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে টার্গেটকে বুকে গিয়ে নিখুঁতভাবে আঘাত আনবে। সঠিক বা নিখুঁতভাবে আঘাত আনবে। তবে বন্ধুরা, এসব কিন্তু একদিনে বা রাতারাতি হয়নি। এর পেছনে ভারত সরকারের এই ডিফেন্স পলিসি আর ইকোনমিক রিফর্ম রয়েছে, যা প্রাইভেট সেক্টরকে ডিআরডিওর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ দিয়েছে। আজ আমরা কেবল অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা নয়, বরং আমরা গ্লোবাল ডিফেন্স এক্সপোর্ট নিজেদের অধিপত্য জমিয়ে তুলেছি। তবে বন্ধুরা, এই মিসাইল ভারতের হার্ড পাওয়ারের সবচেয়ে বড় প্রমাণ। এটি যুদ্ধ লড়ার নয়, বরং যুদ্ধ শুরু হওয়ার আগেই তো আটকে দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র। তো বন্ধুরা, এটাকেই বলে ডিটারেন্স। যখন শত্রু জানবে যে তার সবচেয়ে বড় নেভাল ফ্লিট ভারতীয় মিসাইলের আওতায় আসা মাত্র ছাই হয়ে যেতে পারে, তখন সে ভারতীয় জলসীমার দিকে চোখ তুলে তাকাতেও ভয় পাবে। কিন্তু বন্ধুরা, এই পুরো গল্পের সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় প্রশ্নটি এখনও বাকি আছে। ডিফেন্স করিডোরে ফিসফিস করে কথা বলা হচ্ছে, তা হলো যদি বিশ্বকে দেখানোর জন্য কেবল 1500 কিলোমিটার রেঞ্জের কথা বলা হয়ে থাকে, তবে ডিআরডিওর আসল ফাইলে এই হাইপারসনিক দানবের লিমিট শেষ কত পর্যন্ত? ভারত কি জেনে শুনে বিশ্ব থেকে সেই মাস্টার স্ট্রোককে লুকিয়ে রেখেছে, যা সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের ফলাফল নির্ধারণ করবে? বন্ধুরা, যুক্তি লাগান, যদি 12 টনের একটি হেভি গ্লাইড ভেহিক্যাল ম্যাক 10 গতিতে পেয়ে যায়, তবে এর রেঞ্জ কি কেবল 1500 কিলোমিটার হবে? অনেক ডিফেন্স এক্সপার্টের মতে আসল ক্ষমতা 2000 থেকে 2500 কিলোমিটারের চেয়েও বেশি হতে পারে। ভারত কখনোই তার আসল অস্ত্রের আসল ম্যাক্সিমাম স্পিড পাবলিক করে না। তো বন্ধুরা, আজ বিশ্বজুড়ে ভারতের যে স্থান তৈরি করেছে, তার পেছনে কূটনৈতিক কৌশলের সাথে সাথে এই ধরনের হার্ড পাওয়ারের অনেক বড় কিন্তু অবদান রয়েছে। রাজাবাবুর এই বক্তব্য যে এই মিসাইল ভারতের সাময়িক স্ট্রাইক করার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে, এটি কেবল একটি বক্তব্য নয়, এটি এক নতুন শক্তিশালী আত্মনির্ভর ভারতের গর্জন। তো বন্ধুরা, পাকিস্তানের ছটফটানি, চীনের সতর্কবার্তা, রাশিয়ার সম্মান আর আমেরিকার স্বীকারোক্তি, এই সব কথার এটাই প্রমাণ করে যে ভারত এখন বিশ্বের ডিফেন্স টেকনোলজির কোনো অনুগামী নয়, বরং একজন ট্রেন্ড সেটার হয়ে উঠেছে। তো বন্ধুরা, এলারস্যাম এটা নিশ্চিত করেছে যে 21 শতকের কৌশলগত মহাসাগরে ঢেউ যত কেউ তৈরি করুক না কেন, কিন্তু সেখানে ঝড় তুলবে কেবল ভারতই। এখন বন্ধুরা, এই বিষয়ে আপনি কি ভাবছেন? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।